হিংসা পরিকল্পিত প্রমাণ সহকারে আজ বলছে সুপ্রিম কোর্ট দিল্লির হিংসাটা ছিল পরিকল্পিত একটা ঠান্ডা মাথার বড়সড় পরিকল্পনা। দিল্লির হিংসার বড় ষড়যন্ত্র ছিল। আসলে এটা আন্দোলনের আড়ালে এখানে হিংসা ছড়ানোটাই মূল উদ্দেশ্য ছিল। আর কি বলা হচ্ছে সুপ্রিম কোর্টের এই নির্দেশে? বলা হচ্ছে ওমর খালিদ এবং শারজিলি মূল অভিযুক্ত। ধৃতদের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী মামলা ছিল এবং দুজনের বিরুদ্ধে সমস্ত প্রমাণ পাওয়া গিয়েছে। সমস্ত প্রমাণ বলে দিয়েছে এই দুজনই মূল অভিযুক্ত এবং এরা দেশ বিরোধী কাজই করেছে। সরাসরি এখানে দাঙ্গা তৈরি করার কাজ করেছে, ইন্ধন দিয়েছে। কোথা থেকে লোক আসবে, কিভাবে সন্ত্রাস তৈরি হবে, কিভাবে অশান্তির আগুন জ্বালানো হবে, তার পুরো প্ল্যানটা মাস্টার মাইন্ড সেই গেমটাই বানিয়েছে শারজিল এবং ইমাম। দুজনের বিরুদ্ধে প্রমাণ প্রাথমিকে এই প্রমাণের সন্তুষ্ট আদালত এবং সেক্ষেত্রে এটাও বলা হয়েছে যে জাতীয় নিরাপত্তা সবার আগে। সেক্ষেত্রে এই উমর খালিদ এবং শারজিল ইমামকে কোনোভাবেই জামিন দেওয়া যাবে না। উমর এবং শারজিল এই দুজনই হচ্ছে মূল পান্ডা সমস্ত অভিযুক্তদের বিরুদ্ধে এবং প্রমাণও পাওয়া গিয়েছে। তারপরও এখানকার একাংশের বিশ্বাস হয় না। তারা প্রকাশ্যে রাস্তা দাঁড়িয়ে বলছেন যে এরকম একটা ব্রাইট ফিউচার নাকি নষ্ট করে দিল সুপ্রিম কোর্ট তার নির্দেশ জানিয়ে। কি অদ্ভুত, কি হাস্যকর। চলুন ঘটনা সম্পর্কে একটু জানি। দিল্লি হিংসার মাস্টার মাইন্ড এই উমর এবং শারজিল সম্পর্কে 2020-তে ঘটনা ঘটে। সেই সময় দিল্লির শাহিনবাগে ভয়ঙ্কর রকম সিএএ বিরোধী আন্দোলন শুরু হয়ে যায়। কারণ সিএএ এবং এনআরসি সেই সময় থেকেই মান্যতা পাওয়া শুরু করছে, বিল পাস হয়ে গিয়েছে। ঠিক যে কারণে আমরা দেখলাম এখানে যখন ওয়াকফ বিরোধী আন্দোলন ঠিক যেভাবে শুরু হয়েছিল, অর্থাৎ যখন সংসদের উভয় কক্ষে পাশ হয়ে যায় তারপর যেভাবে সেটাকে অশান্ত করার চেষ্টা করা, ঠিক একই কায়দা আমরা দেখেছিলাম 2020-তে, আজ থেকে ঠিক 500 বছর আগে। শাহিনবাগে সেখানে সিএএ বিরোধী আন্দোলন জোরদার হয়। নেতৃত্বে কে রয়েছে? উমর খালিদ। এবং উমর খালিদের উস্কানিমূলক ভাষণ সেই সময়তে ভয়ঙ্কর ভাইরাল হয়। এর পাশাপাশি জামিয়া মিলিয়া, সেইখানে এরকম আগুন ঝরানো বক্তব্য রাখেন শারজিল। জামিয়া মিলিয়ে বক্তৃতা রাখেন শারজিল এবং উমর খালিদ এবং শারজিলের উস্কানিমূলক ভাষণ, যে ভাষণ থেকে ছত্রে ছত্রে বোঝা যাচ্ছে এখানকার সংখ্যালঘুদের উস্কানো হচ্ছে, দেশ বিরোধী আন্দোলনকে আরো বেশি ভয়ঙ্কর জায়গায় নিয়ে যাওয়ার কথা চলছে এবং ভারত বিরোধী মন্তব্য। কিভাবে ভারতকে ভাঙা যায়, কিভাবে গোটা ভারত জুড়ে অশান্তির আগুন ছড়ানো যায়, কিভাবে ভারতকে টুকরো করা যায়, কিভাবে নর্থ ইস্টকে কেটে বাদ দেওয়া যায়, সেই সমস্ত কথা বলছে এই দুই ছাত্র। সিপিএম এর ভাষায়, বামেদের ভাষা, যারা নাকি উজ্জ্বল ভবিষ্যৎ ছিল যাদের। আরে এমন উজ্জ্বল ভবিষ্যৎ নিয়ে কি হবে? আলো ফালা ইউনিভার্সিটিতেও তো উজ্জ্বল ভবিষ্যতের ডাক্তার ছিল, তারা কি বানিয়েছে? কারি টন তারা বিস্ফোরক জমিয়েছে নিজের ডাক্তারি হাসপাতালের হস্টেলে। জামিয়া মিলিয়ে বক্তৃতা দেয় শারজিল। আলিগড় বিশ্ববিদ্যালয়তেও শারজিল এবং উমরদের বক্তৃতা ভয়ঙ্কর আগুনের উপরে ঘি ঢালার কাজ করে। বক্তৃতার ছত্রে ছত্রে ছিল বিদ্বেষ, ভারত বিরোধিতা, উস্কানি, সংখ্যালঘুদের উস্কানি, দেশকে ভাগ করার চক্রান্ত, টুকরো করার চক্রান্ত এবং ভারতের বিরোধিতা। ঠিক এই ভাষণ যখন চারিদিকে ছড়িয়ে পড়ছে, বিভিন্ন ইউনিভার্সিটিতে গিয়ে ভাষণ দিচ্ছে তারা, তারপর পরে দেখা গেল ফেব্রুয়ারিতে দিল্লিতে হিংসা ছড়িয়ে পড়লো, দাবানলের মতো ছড়িয়ে পড়লো অশান্তি, দাবানলের আগুনের মতো সর্বত্র হিংসা ছড়িয়ে পড়লো। 7 দিন দফায় দফায় চলেছিল সংঘর্ষ। একের পর এক জায়গায় আগুন ধরানো হয়, ভাঙচুর চালানো হয়, দোকানে আগুন জ্বালানো হয়, রাস্তা কার্যত কুরুক্ষেত্র হয়েছিল, যেটা যুদ্ধ হয়েছে মনে হচ্ছে। 7 দিন ধরে একটানা দফায় দফায় সংঘর্ষ হয়েছিল সেই সময়। এই গোটা ঘটনায়, দিল্লি দাঙ্গায় 53 জনের মৃত্যু হয়। 53 জন। এই হিংসায় আহত হয় 700-রও বেশি মানুষ। তদন্তে নেমে ফুটেজ সংগ্রহ করে পুলিশের হাতে চলে আসে সেই সময় উমর আর শারজিলের ভয়ঙ্কর ভিডিও, যে ভিডিওতে প্রকাশ্যে দেখা যাচ্ছে তারা কিভাবে নেতৃত্ব দিচ্ছে, তারা ইনস্ট্রাকশন দিচ্ছে কিভাবে জ্বালাতে হবে, কিভাবে পোড়াতে হবে, কিভাবে ভাঙচুর করতে হবে। প্রত্যেকটা জিনিস প্রমাণ হিসেবে চলে আসে কোর্টের কাছে। এরপর জুলাই থেকে জিজ্ঞাসাবাদ হয়।
উমর এবং শারজিলদের। এরপরে উমরের ফোন বাজেয়াপ্ত করা হয় এবং ফোন বাজেয়াপ্ত করে দেখতে পাওয়া যাচ্ছে যে ফোনে হিংসায় জড়িতদের সঙ্গে কথোপকথন রয়েছে। বেশ কিছু অডিও ক্লিপ সেই ফোন থেকে তুলে নেয় তদন্তকারীরা। শুধু তাই নয়, বিভিন্ন কিছু চ্যাট, যে কারণে শারজিল এবং ইমামদের সেই সময়তে কথোপকথন এবং চ্যাট যেহেতু ফোন নেওয়ার পর বাজেয়াপ্ত করার পরে সেগুলো সমস্ত উদ্ধার করতে পারে, টেকনিক্যাল ভাষাকে বলা হয় রিট্রিভ করা, যেভাবে পুরোটা উদ্ধার করে ফেলে তদন্তকারীরা। তারপরে আপনারা ভেবে দেখুন 2025 সালে যখন আল ফালা বিশ্ববিদ্যালয়ে ঘটনা ঘটেছিল, তখন তারা কিন্তু আলাদা করে সফটওয়্যার ডাউনলোড করেছিল, আলাদা অ্যাপ ডাউনলোড করেছিল, যেখানে এনক্রিপ্টেড কনভারসেশন হয়েছিল, অর্থাৎ যেগুলো এখনকার কমন হোয়াটসঅ্যাপ বা এই ধরনের জিনিস নয়। বিদেশ থেকে নিয়ে আসা হয়েছিল এই ধরনের সফটওয়্যার, এই ধরনের অ্যাপ, ট্রেনিং চলেছিল, যে অ্যাপগুলো এখানকার লোকজনেরা বা তদন্তকারীরা জানেই না কিভাবে সেই অ্যাপগুলো থেকে চ্যাট বার করতে হয়। এবং সেই চ্যাটে সেই সময় 2020 সালের কথোপকথন সমস্ত পাওয়া গেছে, সেই সমস্ত চ্যাটে ষড়যন্ত্রের সমস্ত প্রমাণ পাওয়া গেছে, সেগুলো সমস্ত প্রমাণ জমা করা হয়েছে তদন্তকারীদের তরফ থেকে সুপ্রিম কোর্টে। শুধু তাই নয়, ট্রানজাকশন অর্থাৎ অর্থে লেনাদেনা, বিদেশ থেকে অর্থ আসার প্রমাণ পাওয়া গেছে। এরপরে সন্ত্রাস বিরোধী আইনে মামলা করা হয়, গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। আগে ভাগে আত্মসমর্পণ করে শারজিল। সেই সময় কিছুটা অংশ স্বীকারও করে নেয় সে। সেপ্টেম্বরে গ্রেপ্তার করা হয় উমর খালিদকে এবং তারপরেই গোটা দেশ জুড়ে তাদের যারা অনুগ্রাহী, গুণগ্রাহী, প্রশ্রয়দাতা, অর্থাৎ সঠিকভাবে এক কথায় বলতে গেলে ইংরেজিতে বলে সিম্পাথাইজার, তারা নেমে পড়লেন এবং তারা বলতে শুরু করলেন যে এটা নাকি তারা নাকি তাদের ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে, তাদের বিরুদ্ধে এরকম ভাবে দেশ বা রাষ্ট্র কোনো স্টেপ না নিয়ে তাদেরকে যেন ছেড়ে দেওয়া হয়। যখন বামেরা রাস্তায় নামে উমর খালিদ আর শারজিল ইমামের সমর্থনে আর ভেনেজুয়েলার সমর্থনে, তখন পুলিশ শান্তিপূর্ণভাবে মিছিল করতে দেয়, আর হিন্দুরা যখন দীপু দাসের জন্য মিছিলে নামে তখন পিটিয়ে রক্তাক্ত করে দেয়। মমতা বন্দ্যোপাধ্যায় কি এই দেশদ্রোহীদের সমর্থন করছেন? সৌরভপ্রিয় বাবু, কিশোরায় এমন কোনো বক্তব্য দেশ এবং রাষ্ট্রের পার্থক্য, আজকে প্রথম হচ্ছে পার্থক্য এবং পরিষ্কার বলা ছিল দেশের বিরুদ্ধে যদি চক্রান্ত কেউ করে থাকে তাকে যত দ্রুততার সাথে সম্ভব আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করতে হবে। 2016 সালে সেই সময় উমর খালিদরা অ্যারেস্ট হয়েছিল, আজকে 2026 সাল হয়ে গেছে। সুতরাং আমরা যেটা বলেছিলাম দ্রুততার সাথে আইনের আওতায় এনে ব্যবস্থা করা, সেটা 10 বছরেও করা গেল। 10 বছরেও করা গেল। কেন করা গেল না? সেডিশন চার্জটা যে রাজনৈতিক দল এনেছিল, অবশ্যই সেই রাজনৈতিক দলের উপর দায়ভার বর্তায়। প্রশ্ন করলাম স্যার, আমি উত্তর পাচ্ছি না। আমি বলছি কেউ যদি বলে আসামকে ভারত থেকে আলাদা করতে হবে এবং রেল ট্র্যাক উড়িয়ে দিতে হবে, কেউ যদি বলে যে নর্থ ইস্টের 5 লাখ লোক বসিয়ে নিয়ে ভারতের নর্থ ইস্টটাকে আলাদা করে দিতে হবে, কেউ যদি বলে আমাদের লক্ষ্য হচ্ছে নন মুসলিমদের দিয়ে নারায়ে তাকবীর উচ্চারণ করানো, তাহলে তার জন্য শাস্তিটা কি হওয়া উচিত? আমি আপনার ওপিনিয়ন চাইছি। আমি বলছি আসামকে আলাদা করতে হবে, কাশ্মীরকে আলাদা করতে হবে। কোন রকম বিচ্ছিন্নতাবাদী স্লোগান যারা দেবে, সেই বিচ্ছিন্নতাবাদী স্লোগান যারা দেবে তাদের বিরুদ্ধে সেডিশন চার্জেই দেশদ্রোহিতার যা শাস্তি হওয়া উচিত সেটা করা উচিত। আমরা বলছি যে ঠিক যেভাবে যারা দেশের স্বাধীনতা সংগ্রামে কোনোদিন অংশগ্রহণ করেনি তারা যেরকম ভাবে দেশদ্রোহী, যারা মহাত্মা গান্ধীর বুকে গুলি মেরেছিল তারা যেরকম ভাবে দেশদ্রোহী, যারা সমঝোতা এক্সপ্রেসে শারজিল ইমাম দেশদ্রোহী কিনা, সমঝোতা এক্সপ্রেসে শারজিল ইমাম দেশদ্রোহী কিনা, তারা যেরকম ভাবে এত ঘুরিয়ে ঘুরিয়ে কথা বলে লাভ নেই। শারজিল ইমাম দেশদ্রোহী হ্যাঁ কিনা, শারজিল ইমাম দেশদ্রোহী হ্যাঁ কিনা, যারা দেশের জাতীয় সঙ্গীত শারজিল ইমাম দেশদ্রোহী হ্যাঁ কিনা। আমি জিসুলের কাছে যাওয়ার আগে ব্রেকিং নিউজ উঠে আসছে, এক মিনিট, ব্রেকিং নিউজ আসছে, শুভেন্দু অধিকারীকে গো ব্যাক স্লোগান, এক মিনিট, জিসুলের কাছে যাওয়ার আগে একটা ব্রেকিং নিউজ দিতে হবে। গো ব্যাক স্লোগান দেওয়া হয়েছে, ব্রেকিং নিউজ দিয়ে আবার আলোচনায় ফিরবো। বারাসতে শুভেন্দু অধিকারীকে গো ব্যাক স্লোগান দিয়েছে তৃণমূল, বিগ ব্রেকিং নিউজ উঠে আসছে। বারাসতে শুভেন্দু অধিকারীকে গো ব্যাক স্লোগান, শুভেন্দুর কনভয় লক্ষ্য করে স্লোগান তৃণমূলের, বারাসত কলেজ ক্যাম্পাস থেকে স্লোগান তৃণমূলের, উত্তাল বারাসতের সান্ধ্য কলেজ চত্বর, বারাসত কলেজের সামনে পাল্টা স্লোগান বিজেপি এবং তৃণমূল মুখোমুখি, একদিকে বিজেপি একদিকে তৃণমূল। শুভেন্দু অধিকারীকে গো ব্যাক স্লোগান দেখিয়েছে তৃণমূল,
বারাসত সান্ধ্য কলেজের সামনে আলোচনা ফেরার আগে বিগ ব্রেকিং এর দিকে নজর রাখছি। কিশোরের অগ্নিবারে বিগ ব্রেকিং, শুভেন্দু অধিকারীকে গো ব্যাক স্লোগান তৃণমূলের, পাল্টা স্লোগান বিজেপির। শুভেন্দু অধিকারী কি বলছেন এই বিষয়ে শুনবো। আজকে আমি এখানে আসছিলাম, আমাকে কে বলছিল কি চম্পা না হম্পা, আপনার এই কলেজের কি নেতা হুক্কা হুয়া করছিল। আমি দেখলাম রাজারহাট নিউ টাউনের গেরুয়া বাহিনী এমন জয় শ্রীরামের আওয়াজ দিয়েছে, পুলিশ বাবা পার করেগা, কলেজের গ্রিলের ভিতর ঢুকিয়ে দিয়েছে। যত চিৎকার করবে তত বার বেশি করে আসবো। আর এদের ফটোগুলো তুলে রাখুন, আমার লাগবে মে মাসে। যোগীজির দেখানো পথে শুকনা লঙ্কার ধোঁয়া এদের নাকে ঢোকাতে। ছবির দিকে নজর রাখতে হচ্ছে। শুভেন্দু অধিকারীকে গো ব্যাক স্লোগান, বারাসত সান্ধ্য কলেজের বাইরে উত্তাল পরিস্থিতি। একদিকে বিজেপি, একদিকে তৃণমূল। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। এই মুহূর্তে সেই ছবি দেখাচ্ছে, এক্সক্লুসিভ ফার্স্ট হ্যান্ড ছবি। বারাসত সান্ধ্য কলেজের বাইরে উত্তাল পরিস্থিতি। তৃণমূল স্লোগান দেখায়, শুভেন্দু অধিকারীর কনভয় থেকে স্লোগান দেয় তৃণমূল। গো ব্যাক স্লোগান দেওয়া হয় শুভেন্দু অধিকারীকে। বিরোধী দলনেতার কনভয়ের সামনে স্লোগান দিয়েছে তৃণমূল, সেই ছবি দেখাচ্ছে এই মুহূর্তে। কিশোরের অগ্নিবারে ব্রেকিং নিউজ, পাল্টা স্লোগান দিয়েছে বিজেপি। দুটো উইন্ডো, একদিকে শুভেন্দু অধিকারী কনভয় যখন ঢুকছে সেই সময় ছবি, অন্যদিকে বারাসত সান্ধ্য কলেজের ক্যাম্পাসের ভিতরের ছবি। তৃণমূলের স্লোগান, শুভেন্দু অধিকারী কনভয়ের সামনে, পাল্টা বিজেপিও স্লোগান দেয়। পাল্টা স্লোগান এবং পাল্টা স্লোগানে উত্তাল পরিস্থিতি বারাসত সান্ধ্য কলেজের সামনে। শুভেন্দুর কনভয় যখন ঢুকছে সেই সময় ছবি দেখাচ্ছি। একদিকে গো ব্যাক স্লোগান তৃণমূলের, পাল্টা জয় শ্রীরাম স্লোগান দিয়েছে বিজেপি। উত্তাল বারাসতের সান্ধ্য কলেজ চত্বর। দুটো উইন্ডোতে দুটো মুহূর্তের ছবি, একদিকে শুভেন্দুর কনভয় ঢোকার ছবি, অন্যদিকে কলেজের ভিতরের ছবি, ভিতরের চত্বরের ছবি। পরবর্তীকালে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। এই মুহূর্তে বিগ ব্রেকিং, শুভেন্দু অধিকারীর কনভয় ঢোকার সময় স্লোগান তৃণমূলের, গো ব্যাক স্লোগান তৃণমূলের, পাল্টা স্লোগান দিয়েছে বিজেপি। বিজেপির পাল্টা স্লোগান, প্রথমে শুভেন্দু অধিকারীকে স্লোগান দেখা তৃণমূল এবং দেখাচ্ছে একদিকে, আর অন্যদিকে আলোচনায় ফিরবো তার আগে এই মুহূর্তে বড় ব্রেকিং নিউজের দিকে নজর রাখতে হচ্ছে। বেশ, প্রত্যেকের কাছে যেতে হবে। আমি জিষ্ণুদের কাছে যাওয়ার আগে আরো একবার প্রশ্ন করছি শুভম, শারজিল ইমাম দেশদ্রোহী বলে এই কথাগুলো যেগুলো বলেছে সেটা স্পষ্ট ভিডিওতে দেখা যাচ্ছে। শারজিল ইমাম দেশদ্রোহী হ্যাঁ কিনা? বিচ্ছিন্নতাবাদী স্লোগান যারা দেবে, আরে ওটা তো ফিলোসফিক্যাল কথা। শারজিল ইমাম বলছে বিচ্ছিন্নতাবাদী স্লোগান, সে দেশদ্রোহী হ্যাঁ কিনা? একটা হ্যাঁ কিনা সেটা তো বলতে আপত্তি হ্যাঁ, কি আছে? শারজিল ইমাম দেশদ্রোহী। জিষ্ণুদা, যারা বিচ্ছিন্নতাবাদী বুঝে স্লোগান গেছি, দিলে বুঝে গেছি। দেশদ্রোহী, শারজিল- কিন্তু হ্যাঁ, শারজিল ইমাম দেশদ্রোহী, জেলেই থাকা উচিত তাহলে। রাষ্ট্র যদি বছরের পর বছর ধরে বছরের পর বছর দিলে হচ্ছে কেন জানো? কারণ জাজমেন্টে বলা হয়েছে, আজকে জাজমেন্টে লিখে দেওয়া হয়েছে, if there is any delay that is because of the accused না অ্যাপিল করে না, অ্যাডজমেন্ট চায়, তাই জন্য ডিলে হচ্ছে। আজকে জাজমেন্টটা পড়ে নাও। তুমি জিষ্ণুদা, একটা চিৎকার করবে। জিষ্ণুদা, আমরা যেটা জাজমেন্ট মনে করি, পড়নি। কথাটা জিষ্ণুদা শেষ উত্তর করি, দিচ্ছে। আমরা যেটা মনে করি দিনের পর দিন Delay বিনা হচ্ছে বিচারে, কেন? Judgment-এ বিনা লেখা আছে। বিচারে, বিনা বিচারে কাউকে কোথায় আটক রাখা বিনা যায় বিচার না। নয়? আইনের আওতায় দ্রুততার সাথে আনতে হবে। If there is any delay in trial, if there is any that is caused by the accused, আজকে জাজমেন্টে আছে, পড়ে নাও উত্তর। দেখুন, এইগুলোকে আলাদা করে দেখলে ভুল হবে। জেহাদি মৌলবাদ, এখানকার বামপন্থা, কালচারাল মার্কসিজম আর ধান্দাবাজ রাজনৈতিক শক্তি, এরা একসঙ্গে আছে।
এই যে যারা গণতান্ত্রিক ব্যবস্থায় বামপন্থী তাদের যে ছাত্র সংগঠন একটু আগে নাম করলেন, সেই ছাত্র সংগঠনের তাদের বক্তব্যের সঙ্গে অতি বিপ্লবীদের বক্তব্যের কোনো পার্থক্য পাবেন না। তারা গণতান্ত্রিক ভারতবর্ষের বিপক্ষে। তারা ভারত তেরে তো কেন দেবেন জিষ্ণুদা? দেখুন, আপনি বলার সময় কিন্তু আমি বলিনি, আপনি পুরোটাই ভুল তথ্য বলেছেন। আপনি গান্ধীজি হত্যার ব্যাপারে মিথ্যে কথা বলেছেন। আমি কি মিথ্যা বলেছি? আপনি অসত্য কথা বলেছেন। যারা মেরেছে তারা দেশদ্রোহী। আমাকে বলতে দিন। গায়ে লাগছে কেন? আমাকে বলতে দিন। শুনুন, আমি বলেছি দেখুন, যারা মেরেছে তারা দেশদ্রোহী, আপনার গায়ে লাগছে। আপনারা প্রত্যেকটা মিথ্যে কথা বলেছেন। ভারতের কমিউনিস্ট পার্টি, ভারতের কমিউনিস্ট পার্টির যে ছাত্র সংগঠন, তারা প্রত্যেকটা কাজ শুধু টুকরে টুকরে গ্যাংয়ের সঙ্গে নয়, প্রত্যেকটা কাজ ভারতবর্ষের গণতান্ত্রিক ব্যবস্থার বিপক্ষে। তারা চায় দেশ টুকরো হয়ে যাক, ভারতবর্ষের গণতন্ত্রের বিপক্ষে তারা। আমি একটা কথা শুধু বলছি, আপনারা কি জানেন যে আজকে ইরানে কি হচ্ছে? ভেনেজুয়েলার জন্য রাস্তায় নেমেছে। ইরানে মালিক সাইদের ওপরে যতজন মানুষকে বুকে লক্ষ্য করে গুলি করে মেরে ফেলা হয়েছে, খোমেনি হয়তো আজকে রাত্রেই পালিয়ে যাবেন। কোন বামপন্থীর মুখে কিন্তু শুনবেন না, কোন কালচারাল মার্কসিস্টের মুখে শুনবেন না, কারণ জিহাদি মৌলবাদ আর কালচারাল মার্কসিজম এবং বামপন্থা হাতে হাত মিলিয়ে চলছে। যেদিনকে সেন্ট্রাল ফোর্সের জওয়ানদেরকে মেরে ফেলে দেওয়া হয়েছিল, সেই সময় এই বামপন্থী সংগঠনের ছাত্র সংগঠন মদ মাংস দিয়ে জেএনইউ এর মধ্যে ফিট করেছিল। সেই 42 সালের উদাহরণ দেবেন না। সিপিআই এর যদি সমর্থন হন, আপনি বলুন আপনাদের ছাত্র সংগঠন কেন মদ মাংস নিয়ে পিকনিক করেছিল ভারতবর্ষের জওয়ানরা যখন খুন হচ্ছে। আপনারা ভারতীয় গণতন্ত্রের বিপক্ষে। এদের অনেক রকম মুখোশ আছে। একটা মুখোশ যখন গণতান্ত্রিক ব্যবস্থার সঙ্গে এদের যারা সাহায্যকারী দল, ধরুন আজকে এই রাজ্যে যারা ক্ষমতাশীল দল, তারা এদের বি টিম। কারণ তারা যত বেশি অ্যাক্টিভ হবে, ক্ষমতাশীল দল চাকরি চুরি, রেশন চুরি হবে। এবং এরা সেখানে কিন্তু জেহাদি শক্তি, সেই জেহাদি শক্তির সঙ্গে আছে। কাশ্মীরে এরা ভারত বিরোধী জেহাদি শক্তির সঙ্গে আছে, দিল্লিতেও ভারত বিরোধী জেহাদি শক্তি। আমি শুধু জানতে চাই ইরানের ব্যাপারে এদের কি মতামত। না, আমি তো দেখেছি আজকে জানতে চাই ইরানের বিষয়ে এরা কি বলতে চায়। পুরোটা উনি আমাকে বললেন। প্রথম কথা হচ্ছে 2016 সালে যে উদাহরণ, যে সময় কানাইয়া কুমার অ্যারেস্ট হয়েছিল এবং উমর খালিদের অ্যারেস্ট হয়েছিল, সেই সময় এআইএসএফ এর কি স্টেটমেন্ট ছিল? জিষ্ণুদা যথেষ্ট পড়াশোনা করে, আমি আশা করব দ্বিতীয় সংগঠনের আমাকে 10 সেকেন্ড সময় দিয়েছে, আবার দেবো না, আমি আর সময় দিতে পারছি না। দ্বিতীয় কথা হচ্ছে